করোনার কারণে প্রায় 4 মাস পিছিয়ে আগামী বছরের জুনে এসএসসি ও জুলাইয়ে হতে পারে এইচএসসি পরীক্ষা। বছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে আসছে অধ্যাদেশ। কোভিডের চেয়েও বড় মহামারী আসছে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভারতেও শনাক্ত নতুন ধরনের করোনা, বেকায়দায় গোটা ইউরোপ। ভ্যাকসিন নিলেন কামালা হ্যারিস। ক্ষমতা জনতার হাতে ফিরছে বলেই দেশে উন্নয়ন সম্ভব হচ্ছে, সুফল পাচ্ছে মানুষ। জাতীয় অর্থনৈতিক পরিষদের বৈঠকে প্রধানমন্ত্রী। এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে নোঙর করে ইন্দোনেশিয়ার ভেনাস ট্রায়াম, বাংলাদেশের জন্য মাইল ফলক। দেখছিলেন শিরোনাম, প্রবাসের সময়, সঙ্গে আছে আমি আহমেদ সালেহিন। করোনা পরিস্থিতির কারণে পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা। আগামী বছরের জুনে মাধ্যমিক ও সমমানের পরীক্ষা এবং জুলাই আগস্টে উচ্চ মাধ্যমিক পরীক্ষা হতে পারে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। মঙ্গলবার দুপুরে অনলাইন সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, এবছরের এইচএসসির ফল প্রকাশের জন্য জানুয়ারির প্রথম সপ্তাহে অধ্যাদেশ জারি করা হবে। বৈশ্বিক মহামারী করোনার থাবায় এলোমেলো বিদায় বছরের শিক্ষা জীবন। ইতিমধ্যে বন্ধ পাঠদান, শ্রেণী মূল্যায়ন, পাবলিক পরীক্ষা সহ প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রচলিত সব অনুষঙ্গ। যদিও অনলাইন ক্লাসের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা ছিল, এই প্রেক্ষাপটে হচ্ছে না 11 বছর ধরে চলে আসা বই উৎসব। চলতি বছরের শিক্ষা ব্যবস্থার অমীমাংসিত বিষয় এবং আগামী বছরের শিক্ষা কার্যক্রমের পরিকল্পনা নিয়ে মঙ্গলবার অনলাইন সংবাদ সম্মেলন করেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি। এ সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীও। শিক্ষামন্ত্রী জানান, 2020 সালের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রস্তুত আছে। জানুয়ারির প্রথম সপ্তাহে বিশেষ অধ্যাদেশ জারি করে ফল প্রকাশ করা হবে। আর 2021 সালের এসএসসি পরীক্ষা পিছিয়ে জুন নাগাদ ও এইচএসসি পরীক্ষা জুলাই আগস্টে অনুষ্ঠিত হতে পারে। এসএসসি বা সমমান পরীক্ষা 2021-এর যারা পরীক্ষার্থী, তাদের হয়তো তাদের পক্ষে পূর্ণাঙ্গ সিলেবাস সমাপ্ত করা সম্ভব হয়নি। এরকম একটা পরিস্থিতিতে সিলেবাস যেটি আছে সেটিকে কাস্টমাইজ করে পরীক্ষার যাবতীয় ব্যবস্থা গ্রহণের আমাদের একটা কার্যক্রম চলছে। সার্বিক পরিস্থিতি যদি অনুকূলে থাকে তাহলে 2021 সালের জুন নাগাদ আশা করছি যে এসএসসি বা সমমান পরীক্ষা আমরা হয়তোবা গ্রহণ করতে পারবো। উৎসবের মাধ্যমে না হলেও নতুন ক্লাসে নতুন বই পাবে সব শিক্ষার্থী। ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত 12 দিনে এই বই বিতরণ করা হবে। এর আগে 31শে ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বই বিতরণ কর্মসূচি উদ্বোধন করবেন। প্রতিটি শ্রেণীর বই বিতরণের জন্য আমরা 3 দিন করে সময় দিতে চাইছি, অর্থাৎ ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত মোট 12 দিনে আমরা বই বিতরণ করব। প্রাথমিক স্তরে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর জন্য মুদ্রিত পাঠ্যপুস্তক 9,56,90,291টি। এছাড়া শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের প্রতিযোগিতার চেয়ে সহযোগিতামূলক মনোভাব গড়ে তুলতে নতুন বছর থেকে রোল নাম্বারের পরিবর্তে আইডি নাম্বার দেওয়ার পরিকল্পনার কথা জানান শিক্ষামন্ত্রী। আর এই আইডি দিয়ে একজন শিক্ষার্থী তার পুরো শিক্ষা জীবনের সব স্তরে যাবে বলেও জানান তিনি। আপাতত মাধ্যমিক স্তর থেকে তা কার্যকরের কথা জানালেন শিক্ষামন্ত্রী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, ঢাকা। এদিকে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সীমা নির্ধারণ হওয়ায় স্বস্তি ফিরেছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে। করোনাকালের ক্ষতি পুষিয়ে নিতে সময়টাকে কাজে লাগানোর পরামর্শ শিক্ষাবিদদের। গত কয়েক বছর ধরে ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে অনুষ্ঠিত হয়ে আসছিল এইচএসসি পরীক্ষা, কিন্তু বিশ্বজুড়ে করোনা মহামারী শুরু হওয়ার পর এবছর ফেব্রুয়ারিতে এসএসসি পরীক্ষা কোনো রকম শেষ করা গেলেও আটকে যায় এইচএসসি। সরকার পরীক্ষা না নিয়ে আগের ফলাফলের ভিত্তিতে মূল্যায়নের সিদ্ধান্ত নেয়। মহামারীর ধাক্কায় আগামী বছরেও শিক্ষা জীবনের সবচেয়ে বড় দুটি পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়ে। দেশেরও বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় সরকার আগেভাগেই জানিয়ে দিল আগামী বছরের পরীক্ষার সম্ভাব্য সময়। শিক্ষাবিদরা বলছেন, এতে করে অনিশ্চয়তার অবসান ঘটল। তবে পরীক্ষা দুটি 4 মাস করে পিছিয়ে যাওয়ায় ক্ষতি পুষিয়ে উঠতে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টার দিকেও তাগিদ দিয়েছেন তারা। আমাদের এই ছেলেমেয়েরা কিন্তু স্কুলে যেতে পারছে না, করোনার জন্য বাড়িতে বসে আছে এবং তারা কি পড়বে কি পড়বে না ব্যাপারে উৎকণ্ঠ তাদের মধ্যে একটা কাজ করছিল। তো এরকম একটি ঘোষণার ফলে তারা আবার নতুন করে একটু বইমুখী হবে। 2-4 মাসের যে একটা ক্ষতি, এটা পুষিয়ে নেওয়া যায়। আমার সুপারিশ থাকবে যে আমরা
একটু ইন্টেন্সিভ কিছু ক্লাস নেব। এদিকে পরীক্ষার সময়সীমা নির্ধারিত হওয়াতে স্বস্তি ফিরল শিক্ষার্থীদের মাঝেও। তারা বলছেন প্রস্তুতি নিতে এবার সুবিধা হবে তাদের। যখনই পরীক্ষাটা হবে পরীক্ষা দেব, কিন্তু আর যেন পরীক্ষার ডেটটা না পিছয় এবং পরীক্ষা শুরু হওয়ার আগে যেন কয়েকদিন ক্লাস হয় ভালো মতো। জুনে এসএসসি নিলে আমাদের পড়ার জন্য আমরা পর্যাপ্ত সময় পাবো। করোনা পরিস্থিতির কারণে 2021 সালের এসএসসি জুনে এবং জুলাই অনুষ্ঠিত হবার কথা রয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম থেকে নবম শ্রেণীতে ভর্তির অনলাইন লটারি কার্যক্রম স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। মঙ্গলবার রাতে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ডক্টর সৈয়দ মোহাম্মদ গোলাম ফারুক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্টের রিট পিটিশন থাকায় ডিজিটাল লটারি কার্যক্রম স্থগিত করা হয়েছে। এর আগে এদিন সকালে ষষ্ঠ শ্রেণীতে অনলাইনে ভর্তির কার্যক্রম আরও এক সপ্তাহ বাড়ানোর নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে 2010 সালের নিচে যে শিশুর জন্ম তারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে পারবে না, এই শর্তে স্থগিত করা হয়েছে। এছাড়া তাদের ভর্তির সুযোগ দিয়ে অনলাইন আবেদন সংশোধন করাও নির্দেশনা দেওয়া হয়েছে। এক শিক্ষার্থীর বাবার রিটের প্রেক্ষিতে বিচারপতি JBM হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। করোনা ভাইরাসের চেয়ে বড় মহামারী আসছে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এজন্য বিশ্বকে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে WHO। এদিকে ভারতেও ছড়িয়ে পড়েছে নতুন ধরনের কোভিড। যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের করোনা আটকাতে দেশটির সঙ্গে বিমান চলাচল বন্ধ করে দিলেও শেষ রক্ষা হয়নি ভারতের। সোমবার লন্ডন ফেরত 6 ভারতীয় নাগরিকের শরীরে শনাক্ত হয় নতুন ধরনের করোনা, জানিয়ে ভারত জুড়ে শুরু হয়েছে আতঙ্ক। দেশটির স্বাস্থ্য বিভাগ বলছে তাদের প্রত্যেককে আলাদা ঘরে রাখা হয়েছে, বিশেষ নজরদারিতে চলছে চিকিৎসা। এর মধ্যেই নতুন সংখ্যার কথা জানালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সুইজারল্যান্ডের জেনেভায় বছরের শেষ মিডিয়া ব্রিফিংয়ে WHO জরুরি কর্মসূচির প্রধান মাইকেল রায়ান বলেন, করোনার চেয়ে সামনে আরও ভয়াবহ মহামারী আসতে পারে, সেজন্য বিশ্বের প্রস্তুতি নেওয়া দরকার। নতুন বছরে কোভিড-19 আরও প্রাণঘাতী হয়ে উঠতে পারে বলেও আশঙ্কা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। এই মহামারী খুবই মারাত্মক, এটি অত্যন্ত দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ছে। এটা এই গ্রহের প্রতিটি কোণ প্রভাবিত করছে। এই মহামারীর মধ্যেই বিশ্বকে বাঁচতে শিখতে হবে, কিন্তু এটা অবশ্যই বড় মহামারী নয়। করোনার নতুন দুটি ধরন শনাক্তের পর বিধিনিষেধ আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ইংল্যান্ডের সবগুলো অঞ্চলে যে হারে সংক্রমণ বাড়ছে তা অত্যন্ত উদ্বেগজনক বলে জানান দেশটির বৈজ্ঞানিক উপদেষ্টা কমিটি। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ইউরোপে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলে নতুন করোনার কারণে বেকায়দায় পড়েছে বিভিন্ন দেশ। এ বিষয়ে সবশেষ খবর জানাতে জার্মানির বার্লিন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। সালেহিন, মধ্যরাতের বার্লিন থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে এটুকু বলতে চাই যে করোনার যে পরিস্থিতি পুরো জার্মানি জুড়ে, সেটির কিন্তু কোনোভাবেই উন্নতি হচ্ছে না। গত 24 ঘন্টার ব্যবধানে রবার্ট কখ ইনস্টিটিউট আমাদের জানিয়েছে অনেক মানুষ আসলে আক্রান্ত হয়েছে। তবে আক্রান্তের সংখ্যা গতকালের তুলনায় একটু কমে গেছে। বিশেষ করে গতকালের ছিল কিন্তু 30,000-এরও বেশি মানুষ করোনায় সংক্রমিত হয়েছিলেন, সেখানে কিন্তু আজকে সংক্রমিত হয়েছে 14,500। সেই সাথে মৃত্যুবরণ করেছে আসলে 848 জনের মতো মানুষ। গতকাল ছিল কিন্তু মৃতের সংখ্যা কিছুটা কম, বিশেষ করে 358 জন মানুষ কিন্তু গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছিল। সেই সাথে কিন্তু সর্বমোট মৃতের সংখ্যা 31,000 ছাড়িয়ে গেছে। সালেহিন, পুরো পরিস্থিতি কিন্তু শুধু জার্মানির এই অবস্থা না, এটা শুধু ইটালি, এটা পার্শ্ববর্তী যে 9টি দেশ আছে সেই সবগুলো দেশের কিন্তু একই অবস্থা। বিশেষ করে ফ্রান্স, যুক্তরাজ্য, তারা তো ব্রেক্সিট করেই বাইরে চলে গেছে, কিন্তু করোনার পরিস্থিতিতে কিন্তু সবার অবস্থা খুবই নাজুক। সেই সাথে কিন্তু এই যে করোনার যে টিকা প্রদান কর্মসূচি সেটি কিন্তু চলছে, এবং এই যে করোনার যে পরিস্থিতির মধ্যেও কিন্তু প্রায় 440টি টিকাদান কেন্দ্রের মাধ্যমে কিন্তু টিকা প্রদান করা হচ্ছে। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই যে জার্মান সেনাবাহিনী তাদের তত্ত্বাবধানেই কিন্তু টিকাদান কর্মসূচি চলছে। বিশেষ করে 80 বছরের ঊর্ধ্বে যারা আছেন তারা কিন্তু এই টিকাদান কর্মসূচির মধ্যে আছেন, এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন তারাও আছেন। এই মুহূর্তে আমি আসলে দুজনকে আমার সাথে যুক্ত করতে চাচ্ছি। জার্মানির যে দুজন, তাদের একজনকে তাদের আরেকজনকে একটু hier, wir müssen also wie läuft denn Impfungen? Können Sie bitte sagen?
Ja, ich denke mal, man sieht alles seines Weges. Okay. Ja, und dass die alten Leute, von gerade Omas und Opas, die da besonders gefährdet sind, dass die da sind so, Sie damit zufrieden? Also? dass das Immunsystem von denen gestärkt wird. Mir selber interessiert das nicht, aber Okay. ging mir ganz schön an den Hals. Ich habe ganz schön Kloß gehabt, Corona. Okay, Ja. super. War ganz schön nervig. Okay, bleiben Sie so stehen. Und was halten Sie davon? Ab 10. Januar wird verlängert, also Lockdown. Ja, würde ich ein bisschen blöd finden, weil man ist ja dann so eingeschränkt. Ja. Aber ich glaube, die Regierung meint es gut mit uns. Sie sehen das als sehr gefährlich an, das Corona. Und dass es auch also gut ist, dass sie das machen. Okay. Vielen herzlichen Dank. Ja. Jawohl. আসলে আমি দুজনের সাথে কথা বলছিলাম, একজনকে জিজ্ঞেস করেছিলাম যে কিভাবে যে করোনার টিকা প্রদান কর্মসূচি চলছে জার্মানিতে সেটির কি অবস্থা। তিনি বলছেন যে আসলে যারা ইয়াং আছেন তারা আপাতত নিচ্ছেন না, কিন্তু যারা প্রবীণ আছেন তাদের শরীরে যে টিকাদান কর্মসূচি সেটা কিন্তু দারুণভাবে চলছে। এছাড়াও আমি ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেছিলাম আমি তাদেরকে এই মুহূর্তে তাদের কাছ থেকে বিদায় নিয়েছি এবং ভদ্র মহিলাকে জিজ্ঞেস করেছিলাম যে এই যে লকডাউন যে চলছে এ ব্যাপারে তার কোনো বক্তব্য আছে কিনা। তিনি বলছেন যে এই মুহূর্তে লকডাউনের যে পরিস্থিতি সেটি কিন্তু সরকারের কাছ থেকে খুব ভালোভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং সেটি যদি আরো বাড়ানো হয় তাহলে কিন্তু করোনার পরিস্থিতি মার্চের আগেই একটি ভালো পর্যায়ে পৌঁছে যাবে। তিনি সেটাই বলছিলেন, যদিও আসলে কেনাকাটা এবং অনেক কিছুতে কিছুটা বিপত্তি পোহাতে হচ্ছে। সালেহিন, ইউরোপে করোনার টিকাদান কর্মসূচি শুরু হলে নতুন করোনার কারণে বেকায়দায় পড়েছে বিভিন্ন দেশ, এবং সেই খবর জানাতে আমাদের সঙ্গে জার্মানির বার্লিন থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী বিটু বড়ুয়া। এদিকে করোনা ভাইরাসের টিকা নিয়েছেন নবনির্বাচিত মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। স্থানীয় সময় মঙ্গলবার সকালে মডার্নার টিকার প্রথম ডোজ নিয়েছেন তিনি। নিজের টিকার নেয়ার পাশাপাশি মার্কিন নাগরিকদেরও টিকা নেওয়ার আহ্বান জানান কামালা। বলেন, জীবন বাঁচাতেই সবাইকে টিকা নিতে হবে। এদিন তার স্বামী ডগলাস এম হফও টিকা নিয়েছেন। এর আগে গেল সোমবার করোনার টিকা নেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। মঙ্গলবার সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় তিনি কথা বলেন। করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলা ও কোভিড-19-এর নতুন স্ট্রেইন নিয়ন্ত্রণে নানাবিধ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হয় এই ভার্চুয়াল সভায়। এতে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার। সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি 163টি ল্যাবে 31,59,260টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে 96,000 কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। 6,82,000 কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এখনো দেখা দেয় নাই, আশা করি দেখা দিবে না। এটা দেশের মানুষ গণতান্ত্রিক সরকারের সুফল ভোগ করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতা এখন আর ক্যান্টনমেন্টে নেই। মঙ্গলবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে এডিসি বৈঠকে সভাপতিত্ব করেন সরকার প্রধান শেখ হাসিনা। এই বৈঠক থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত করার কার্যক্রম শুরু হয়। ভার্চুয়াল এই সভার সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, পরের বছরের শুরু থেকেই অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার বাস্তবায়ন শুরু হবে। স্বাধীন দেশ হয়ে বাংলাদেশ কখনো বহির্বিশ্বের কাছে হাত পেতে চলতে পারে না বলেও উল্লেখ করেন তিনি। জানান, জাতির জনকের দেখানো পথেই ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে সরকার। জাতির পিতার যে স্বপ্ন, ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলা, সেই লক্ষ্য নিয়েই আমরা কাজ। স্বাধীন দেশকে কেউ এরকম অবহেলার চোখে দেখলে এটা আমাদের জন্য লজ্জাজনক। কিন্তু যেহেতু গণতান্ত্রিক ধারাবাহিকতা ছিল না, হত্যাকু ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল, মিলিটারি ডিক্টেটররা ক্ষমতা এসেছে একের পর এক, বা ওই ক্ষমতাটাই ক্যান্টনমেন্টের ভিতরেই বন্দী ছিল, যে কারণে সেই উন্নয়নের গতিধারাটা অব্যাহত থাকেনি। সেখান থেকে যখন জনতার ক্ষমতা জনতার হাতে আমরা ফিরিয়ে দিতে পেরেছি, জনতার গণতান্ত্রিক অধিকারটা যখন জনতার হাতে আমরা ফিরিয়ে দিয়েছি, ক্ষমতাটা এখন জনতার হাতে, যার ফলে আমাদের উন্নয়নের গতিধারাটাও মানে আমি বলবো যে যথেষ্ট সচল হয়েছে। মানুষ তার সুফল পাচ্ছে, সাধারণ মানুষ সুফল পাচ্ছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ভিড়ল প্রথম জাহাজ। পরীক্ষামূলকভাবে ইন্দোনেশিয়া থেকে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের মালামাল নিয়ে আসা জাহাজটি মঙ্গলবার সকালে নোঙর করে। এটি বাংলাদেশের জন্য মাইলফলক বলে মনে করছে বন্দর কর্তৃপক্ষ। বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে।
মহেশখালীর মাতার বাড়িতে এখন বিশাল কর্মযজ্ঞ। কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের পাশাপাশি জুড়ে সুরে চলছে গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজও। সেই কর্মযজ্ঞের মধ্যে বঙ্গোপসাগরের মাতার বাড়ি চ্যানেল দিয়ে এগিয়ে আসছে জাহাজ ভ্যানেসা ট্রায়াম্ফ। 14 কিলোমিটার দীর্ঘ চ্যানেল, যার গভীরতা 18 কিলোমিটার। তৈরি হয়েছে জেটিও। বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন যন্ত্রাংশ নিয়ে দেশে প্রথম পরীক্ষামূলকভাবে এই জেটিতে ভিড়েছে ইন্দোনেশিয়ার ভ্যানেসা ট্রায়াম্ফ নামে জাহাজটি, যাতে ছিল 736 মেট্রিক টন স্টিল পণ্য। মাদার ভেসেলটি এই গভীর সমুদ্র বন্দরের প্রথম পরীক্ষামূলক মাদার ভেসেল এবং এটা বাংলাদেশের জন্য একটা মাইল ফলক। এটা দিয়ে আমরা প্রথমে ক্রাশ ট্রায়াল করে নিয়েছি যে কি পরিমাণ ডিফিকাল্টিস এখানে আছে, কিভাবে জাহাজটা হ্যান্ডেল করতে হবে। একই সাথে আমরা যে গভীরতাটা অবজার্ভ করছি সেটা হচ্ছে অল দ্য ওয়ে 17 মিটার প্লাস পানি আছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে জাহাজ আসাকে মাইল ফলক মনে করছেন স্থানীয়রা। এর মাধ্যমে আমরা মনে করি মহেশখালী এগিয়ে গেল, কক্সবাজার এগিয়ে যাবে। মাতারবাড়ি বন্দরের কাজ শেষ হবার কথা 2025 সালের মধ্যে, যাতে খরচ হচ্ছে প্রায় 18,000 কোটি টাকা। এই বন্দর চালু হলে ভিড়তে পারবে 18 মিটার গভীরতার জাহাজ। পরীক্ষামূলক প্রথম জাহাজ আসার পর নীতি নির্ধারকরা আশা করছেন দ্রুততার সাথে এগিয়ে যাবে গভীর সমুদ্র বন্দরের বাকি কাজও। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, মাতারবাড়ি, কক্সবাজার। প্রশ্নের ফুলবাড়িয়া সুপার মার্কেটের দোকানের বৈধতা দেওয়ার কথা বলে প্রায় 35 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। মামলার আদেশ দেওয়া হবে বুধবার। মঙ্গলবার সকালে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন সহ 7 জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন ফুলবাড়িয়া সুপার মার্কেটের সভাপতি দেলোয়ার হোসেন। এরপর আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করেন এবং নথি পর্যালোচনা শেষে বুধবার এই মামলার আদেশ দেওয়ার দিন ধার্য করেন। মামলার অপর আসামিরা হলেন ডিএসইসির সাবেক প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরকার, উপসহকারী প্রকৌশলী মাজেদ, কামরুল হাসান, হেলেনা আক্তার, আতিকুর রহমান স্বপন এবং ওয়ালিদ। এদিকে সাইদ খোকন তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন, আর মামলা ছাড়া কোনো উপায় ছিল না বলে দাবি করেন মার্কেট সমিতির সভাপতি। আমি মার্কেটে 30 হইতে 35 বছর পর্যন্ত আমি মার্কেটের সভাপতি, এবং ওই এরিয়াতে দখল পাড়ির যন্ত্রণায় আমি কোনোদিন কাউকে কোনো কিছু বলি নাই, বিচারও চাই নাই। কারণ হচ্ছে যে ওই বিচার চেয়ে আমি জানি যে বিচার পাবো না, আরও বিপদ পড়বো, যার কারণে আমি বলি নাই। পিঠ দেওয়ালে ঠেকে গেছে ব্যবসায়ীদের, যার কারণে আমি কোর্টে সম্পন্ন হয়েছি। এগুলো তাপস করাচ্ছে করে নিজের দলের এবং তার পরিবারের ভাবমূর্তি নষ্ট করছে। রাজধানীর তুরাগ নদের গাবতলীর অংশে পুনর্দখল রোধে উচ্ছেদ অনেকটা ঢিলে ঢালা অভিযান চালিয়েছে। মঙ্গলবার তুরাগের গাবতলীর পাড়ে আমিনবাজার ব্রিজের নিচে অভিযান চালায় সংস্থাটি। নদীর তীর দখল করা কয়েকটি টিনের স্থাপনা অপসারণ করে উচ্ছেদকারী দল পরে আমিনবাজারের নিচে নদী তীর দখল করা কয়েকটি লাকড়ির স্তূপ ভেঙে দিয়ে তা প্রায় 4.25 লাখ টাকা নিলামে দেয় বিআইডব্লিউটিএ। তবে তুরাগের পূর্ব পাড় বেড়িবাঁধ পুনর্দখল করা ট্রাক স্ট্যান্ড সরাতে এদিন তেমন কোনো পদক্ষেপ নিতে দেখা যায়নি। 4 মাস আগে এই অবৈধ ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ করায় প্রভাবশালী দখলদাররা নানাভাবে চাপ সৃষ্টি করে বিআইডব্লিউটিএর তৎকালীন ঢাকা নদী বন্দর কর্মকর্তাকে বদলি করিয়েছিল বলে অভিযোগ রয়েছে। এই অঞ্চলে অনেক ট্রাক, 600 গাড়ি, 1000 গাড়ি, কোনো টার্মিনাল নেই, ট্রাকের কোনো টার্মিনাল নেই। এই জন্য যে যেমনি পারে অনেক সময় গাড়ি জায়গা না থাকলে একটু রাইখা বা গাড়ি নিয়ে যাই। নদীর তীরের যে ট্রাকগুলো ছিল আপনারা দেখবেন আমরা মাইকিং করার পর আরও সরে গেছে, কিন্তু ওরা পার্মানেন্টলি সরবে না। আমরা 2 দিন পরে চলে যাবো, আবার চলে আসবে। ফলে আমাদের দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা আছে, আমরা রোডের পাশে কেটে দিব এবং গাছ লাগিয়ে দিব এই 2 দিনের মধ্যে। পদ্মা সেতুর সড়ক পথ চালুর পরও নৌপথে যোগাযোগ অব্যাহত রাখার বিষয়টি গুরুত্ব দিয়ে বিবেচনা করছে সরকার। এজন্য সেতু কর্তৃপক্ষের সাথে নৌ পরিবহন মন্ত্রণালয় সমন্বয় করে কাজ করবে বলে জানান সেতু মন্ত্রণালয়ের সচিব। নিয়মিত ড্রেজিং নিশ্চিত করা গেলে নৌপথে পণ্য পরিবহনের বিষয়ে কোনো জটিলতা থাকবে না বলে মনে করেন তিনি। এজন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগগুলোতে সমন্বয়ের উপর জোর দেওয়া হচ্ছে। সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট।
এখন পর্যন্ত দেশের মূল অংশের সাথে দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সংযুক্ত করে রেখেছে নৌপথের যোগাযোগ ব্যবস্থা। লঞ্চ ট্রলার, স্পিডবোটে সরাসরি যোগাযোগের পাশাপাশি ভারী ফেরির সাহায্যে যাতায়াত করছে গণপরিবহন ও পণ্যবাহী ট্রাক। ধারণা করা হচ্ছে সেতু চালু হলে দক্ষিণাঞ্চলের ২১ জেলার সাথে যোগাযোগের জন্য বাড়বে যানবাহনের চাপ। এডিবির সমীক্ষা বলছে সেতু চালুর পর ২০২২ সালে দিনে ২৪,০০০ যানবাহন চলাচল করবে সেতু দিয়ে। ২০৫০ সালে এই সংখ্যা বেড়ে দাঁড়াবে ৬৭,০০০-এ। এর সাথে সেতু দুই প্রান্তে নতুন নতুন বিনিয়োগ হলে ব্যবসা বাণিজ্য, পর্যটন সহ নানা কাজে বাড়বে মানুষের যোগাযোগ। নদী কিন্তু আসলে নাব্যতা সবসময় রাখতে হবে। তো নাব্যতা এনশিওর করতে হলে এখানে যে নৌযানগুলো চলাচলের জন্য যে ব্যবস্থা, ড্রেজিং, সেটা অবশ্যই রাখতে হবে। আমাদের সেটা ভবিষ্যতে এটা অব্যাহত থাকবে। পদ্মা সেতুর কাজ বাস্তবায়িত হলে মোংলা বন্দর ও বেনাপোল স্থলবন্দরের সাথে ঢাকা ও চট্টগ্রামের সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হবে। নৌ যোগাযোগ অব্যাহত রাখতে ফেরিঘাটগুলোকে অনেক বেশি আধুনিকায়নের উপর গুরুত্ব দিচ্ছে সরকার। এই ব্যবস্থাপনাকে যুগোপযোগী করা গেলে পদ্মায় একসাথে সড়ক, রেল ও নৌ তিনটি পৃথক যোগাযোগ সুবিধা অনেক বেশি শক্তিশালী করবে দেশের অর্থনৈতিক কাঠামোকে। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। চাল আমদানির প্রক্রিয়া শুরু হওয়ার সাথে সাথে দিনাজপুরের মিলগুলোতে চালের দাম প্রতি বস্তায় কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। তবে পাইকারি ও খুচরা বাজারে এর তেমন কোনো প্রভাব পড়েনি এখনও। সরকার ৬২ থেকে ২৫% শুল্ক কমানোতে চাল আমদানি করতে মিলার এবং ব্যবসায়ীরা তৎপর হয়ে উঠেছেন। মিলাররা বলছেন চাল আমদানি হলে দাম আরও কমবে। গোলাম নবী দুলালের তথ্য, মঞ্জিদ আলম, শিমুল ছবিনের রিপোর্ট। সরকারের চাল আমদানি ঘোষণার প্রভাব পড়েছে মিলগুলোর পাশাপাশি বড় বড় চাল মোকামে। চাল আমদানি প্রক্রিয়া শুরু হওয়ায় দিনাজপুরে চালের সবচেয়ে বড় বাহাদুর বাজারে পাইকারি আড়তগুলোতে ৫০ কেজির প্রতি বস্তায় কমেছে ৫০ থেকে ১০০ টাকা। তবে খুচরা বাজারে খুব একটা প্রভাব পড়েনি। বাজারের দাম কমছে, দুই একটা কমছে, ভালো হয়েছে আর কি। আগের তুলনায় বর্তমানে যে খুব কম তা বলা যাবে না আর কি। তাই আরেকটু কম হলে আমাদের গরিব সাধারণ লোকের জন্য খুব ভালো হইতো। পাইকার আড়তদাররা বলছেন চালের দাম বাড়া ও কমা নির্ভর করে মিলারদের উপর। সরকার ঘোষণার কারণে এই মিলারদের ঊর্ধ্বগতিটা বর্তমানে কিন্তু স্থিমিত হয়ে আছে। তারা আর প্রতিনিয়ত বাড়ানোর সুযোগ পাচ্ছে না। মিলাররা যদি এখন কমে আমরা কমাই দেবো, মিলাররা যদি বাড়ে আমরা বাড়াই দিতে পারবো। মিলাররা বলছেন বাজারে ধানের দাম কমায় চালের দাম কমেছে। বৃহৎ কমোডিটি ধান চাল, এটা কারো পক্ষে সিন্ডিকেট করা সম্ভব না। কাজেই ধানের সাথেই চালের সম্পর্ক, এটা আমাদেরকে মেনে নিতে হবে। ধানের বাজার কমলেই চালের বাজার কমে যাবে। বাহাদুর বাজারে প্রতিদিন ৫০ লাখ টাকার চাল কেনা বেচা হয়। সময় সংবাদ, দিনাজপুর। ৩.৫ মাস বন্ধ রাখার পর ভরা মৌসুমে এসে বাংলাদেশে আবার পেঁয়াজ রপ্তানির অনুমতি দিয়েছে ভারত। এতে আমদানিকারকের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হবে দেশের পেঁয়াজ চাষিরা। এই অবস্থায় সরকারের কাছে ভারত থেকে আমদানির অনুমতি না দেওয়ার দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় শফিকুল আলমের প্রতিবেদন। গত ১৪ সেপ্টেম্বর ভারত হঠাৎ পেঁয়াজ রপ্তানি বন্ধের পর চট্টগ্রামের খাতুনগঞ্জে দফায় দফায় পেঁয়াজের দাম বেড়ে বাজারে সৃষ্টি হয় অস্থিরতা। প্রতি কেজির দাম থেকে ১০০-তে। এরপর দেশীয় ও বিভিন্ন দেশ থেকে আমদানি করা পেঁয়াজে বাজার নামে ৩০ টাকায়। এমন বাস্তবতায় সোমবার ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ের বৈদেশিক বাণিজ্য অধিদপ্তর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে ১ জানুয়ারি থেকে রপ্তানির সিদ্ধান্ত নেয়। এমন খবরে দেশের বাজারে দাম কমে যাওয়ায় ক্ষতির মুখে পড়ছেন বলে দাবি ব্যবসায়ীদের। ইন্ডিয়ান যদি পেঁয়াজ আমদানি করে তাহলে খাতুনগঞ্জের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে, দেশি পেঁয়াজের চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। একদিকে বিশ্বের নানা দেশ থেকে আনা কোটি কোটি টাকার পেঁয়াজ খালাসের অপেক্ষায় বন্দরে, অপরদিকে দেশীয় চাষিদের নতুন পেঁয়াজ উঠতে শুরু করেছে বাজারে। এবার প্রচুর ওরা লাগাইছে পেঁয়াজ, যদি মার খেয়ে যায় আগামী বছর পেঁয়াজ লাগাবে না। এখন যদি ভারত পেঁয়াজ দেয়, সরকার যদি আনে, তাহলে আমাদের কৃষকরা মরে যাবে। আমদানিকারকরা বলছেন ভারত থেকে আমদানির ফলে সাময়িক দাম কমলেও অন্যান্য দেশের বাজার হারিয়ে অস্থির হতে পারে দেশের পেঁয়াজের বাজার। ব্যবসায়ীরা যারা ইম্পোর্টাররা আছে, আমদানিকারকরা আছে, তারা তো একদম শেষ হয়ে যাবে। দেশে বছরে পেঁয়াজের চাহিদা ৩০ থেকে ৩২ লাখ মেট্রিক টন, আর ভারত থেকে আনা হয় ৮ থেকে ৯ লাখ মেট্রিক টন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। নিজের পরিবারের নামে ভুয়া প্রতিষ্ঠানের কাছ থেকে কুয়েত মৈত্রী হাসপাতালের যন্ত্রপাতি ১০ গুণ বেশি দামে কিনেছেন খোদ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার শেহাবুদ্দিন। এমনকি রিজেন্টের শাহেদের সাথে ব্যবসায়িক সম্পর্কের অভিযোগ থাকলেও অজ্ঞাত কারণে দুদকের জিজ্ঞাসাবাদের তালিকায় নেই তার নাম।
স্বাস্থ্য দুর্নীতি সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের কর্তা ব্যক্তির ভুয়া পারিবারিক ব্যবসা পরিচালনা করা এবং রিজেন্টের দুর্নীতিতে ডাক্তার শেহাবকে এড়িয়ে যাওয়া সন্দেহের জন্ম দিচ্ছে। 25 লাখ টাকার পিসিআর মেশিন 1.5 কোটি টাকা, 2.5 লাখ টাকার ডেফিব্রিলেটর প্রায় 10 লাখ টাকা, 10 লাখ টাকার সেন্ট্রাল মাল্টিপারপাস পেশেন্ট মনিটর যখন 1/2 কোটি টাকা হয় তখন একে পুকুর চুরি নয় সাগর চুরি বলতেই হয়। করোনাকালে প্রথম বিশেষায়িত হাসপাতাল কুয়েত মৈত্রীতে মার্চ মাসে 3 কার্যাদেশে 24টি যন্ত্রপাতির কার্যাদেশ দেন ডাক্তার মোহাম্মদ শেহাবুদ্দিন। এসব ভারী যন্ত্রপাতি ক্রয়ে ব্যয় করা হয় 8,90,49,250 টাকা, যা বাজার মূল্যের চেয়ে প্রায় 10 গুণ বেশি। কার্যাপত্রে যুক্তরাষ্ট্র, সুইজারল্যান্ডের মতো দেশের নামি দামি ব্র্যান্ডের নাম দেখানো হলেও কেনা হয় চীনা যন্ত্র। যে প্রতিষ্ঠানটির কাছ থেকে এসব যন্ত্রপাতি কেনা হয় সরেজমিনে দেখা গেছে সেই মেসার্স আলী ট্রেডার্সের কোনো অস্তিত্বই নেই। জানা যায় মেসার্স আলী ট্রেডার্সের প্যাড ব্যবহার করে ডাক্তার শেহাবুদ্দিনের শালক জাকারিয়া এই কার্যাদেশ নিয়েছেন। প্রতিষ্ঠানের মালিক আলমগীর কাগজে আছেন, তবে বাস্তবে নেই। এই ধরনের প্রতিষ্ঠান কিভাবে কার্যাদেশ পেল তাও এখন প্রশ্ন। সরকারি কর্মচারী হিসাবে কেউই কোনো আপনার এই কাজটা করতে পারে না, যদি করে সেটা কিন্তু দুর্নীতি। এবং সরকারি কর্মচারী হিসাবেও তার আপন আত্মীয় স্বজনকেও কিন্তু এখানে ফ্যাসিলিটেট করার কোনো স্কোপ নেই। এদিকে করোনাকালে রিজেন্টের শাহেদের সাথে ডাক্তার শেহাবের যোগসাজশের অভিযোগেও দুদক নির্বিকার। টিআইবি বলছে দুর্নীতি বিরোধী তদন্তকে প্রশ্নবিদ্ধ করবে এমন অবস্থান। এটি অবশ্যই এটা তদন্ত পর্যাপ্ত হবে না বলে আমরা মনে করি। তার কারণ হচ্ছে এখানে তো কয়েক দফা অনিয়মের দৃষ্টান্ত দেখতে পাচ্ছি। এক হচ্ছে যে একজন মধ্যম বা যে কোনো পর্যায়ে সরকারি কর্মকর্তা হয়েও এই ধরনের ব্যবসার সাথে জড়িত হওয়া, এই ধরনের সরকারি অবস্থান ব্যবহার করে অনিয়ম এবং অপপ্রতারণার মাধ্যমে সম্পদ আহরণ করা, যেটি দুদকের আমি মনে করি যে আওতাভুক্ত একটা অপরাধ। এ বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। শত শত কোটি টাকা আত্মসাৎ মামলায় অভিযুক্ত পিকে হালদারের রাজধানীর ধানমন্ডিতে থাকা কোটি টাকা মূল্যের 2টি ফ্ল্যাট জব্দের নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে নারায়ণগঞ্জে তার 6 একর জমিও জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। ঢাকা মহানগর সিনিয়র জজ KM ইমরুল কায়েস দুর্নীতি দমন কমিশনের করা আবেদন মঞ্জুর করে এ আদেশ দেন। এর আগে গত 10ই ফেব্রুয়ারি অর্থ পাচার মামলায় পিকে হালদার ও তার পরিবারের 8 সদস্য সহ পিপলস লিজিংয়ের 12 জনের স্থাবর অস্থাবর সম্পদ, ব্যাংক হিসাব ও পাসপোর্ট জব্দ রাখার আদেশ আপিল বিভাগে বহাল থাকে। বিদেশে পলাতক পিকে হালদারের একাধিক বান্ধবীর নামে 70-80টি অ্যাকাউন্টে অর্থ লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। তার বিরুদ্ধে অর্থ পাচার ও অবৈধ সম্পদ অর্জনের মামলাও করা হয়েছে। পিকে হালদারের নিয়ন্ত্রণাধীন 2টি অ্যাপার্টমেন্ট ধানমন্ডি রেসিডেন্সিয়াল এরিয়া কোটি টাকা মূল্যের জব্দের আদেশ দিয়েছেন এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জে 537.76 ভূমি, যা প্রায় 6 একরের মতো, সেটা ক্রয় করার নির্দেশ দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের আবেদনের ভিত্তিতে। বেকায়দান কর্মসূচি শুরু হলে নতুন করোনার কারণে বেকায়দায় পড়েছে বিভিন্ন দেশ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর নেদারল্যান্ডসে করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে। পর্তুগাল থেকে বিস্তারিত তারিকুল হাসান আশিকের রিপোর্টে। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে করোনার ভয়াবহতা বাড়ছে গোটা ইউরোপে। ভ্যাকসিন কার্যক্রম শুরু হলেও করোনার নতুন ধরন নতুন করে উদ্বেগে ফেলেছে ইউরোপের প্রত্যেকটি দেশকেই। ভ্যাকসিনের মধ্যেই প্রতিদিন নতুন নতুন করে হু হু করে বাড়ছে আক্রান্ত এবং মৃতের সংখ্যা। এদিকে নতুন বছর উদযাপনকে সামনে রেখে প্রত্যেকটি দেশ তাদের নাগরিকদের করোনা মুক্ত রাখতে বেশ কঠোর পদক্ষেপ হাতে নিয়েছে। এমন পরিস্থিতিতে নতুন করে নতুন উদ্বেগের খবর দিয়েছে নেদারল্যান্ডসের পরিসংখ্যান বিভাগ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এবছর সবচেয়ে বেশি সংখ্যক মানুষ দেশটিতে মৃত্যুবরণ করেছেন এবং সে সংখ্যা 1,62,000, অর্থাৎ 1,62,000 মানুষ এবছর নেদারল্যান্ডসে মৃত্যুবরণ করেছেন। প্রতি বছর সাধারণত যে পরিমাণ মানুষ নেদারল্যান্ডসে মৃত্যুবরণ করে থাকেন সেটা থেকে এবছর মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা 13,000-এর বেশি। এই পরিস্থিতির জন্য করোনাকেই দায়ী করছেন নেদারল্যান্ডসের গবেষকরা। অন্যদিকে ভ্যাকসিন সাধারণ নাগরিকদের কাছে পৌঁছানোর আগ পর্যন্ত করোনার এই ভয়াবহতা থামানো সম্ভব নয় বলে মনে করেন ইউরোপের স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাই সবার নিকট ভ্যাকসিন পৌঁছানোর আগ পর্যন্ত চলমান বিধিনিষেধ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছেন তারা। করোনার নতুন ধরনকে ঘিরে নিজেদের সতর্ক অবস্থা আরও বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন।
তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। আয়ারল্যান্ডে করোনার ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। প্রথম ধাপে ফাইজার ও বায়োএনটেকের মাত্র 10,000 ডোজ আসলেও শিগগিরই দ্বিতীয় চালান আসবে দেশটিতে। ভ্যাকসিন কার্যক্রমের খবরে খুশি প্রবাসী বাংলাদেশিরাও। বিস্তারিত সৈয়দ জুয়েলের রিপোর্টে। 70 এক নারীর শরীরে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে করোনার প্রথম ধাপের টিকা কার্যক্রম বিউমন্ট, সেন্ট, কর্ক ও গল ইউনিভার্সিটি হাসপাতাল এই 4টি স্থানে প্রাথমিকভাবে শুরু হয়েছে ভ্যাকসিন দেওয়ার কাজ। ফাইজার ও বায়োনটেকের 10,000 ডোজের ভ্যাকসিনের প্রথম দিকে বয়স্ক ও স্বাস্থ্যকর্মীরা পাবেন এই টিকা। ধীরে ধীরে পাবেন অন্য নাগরিকরাও। সরকারি সিদ্ধান্তে ভ্যাকসিন দেওয়ার খবরে স্বস্তিতে রয়েছেন প্রবাসী বাংলাদেশিরাও। আয়ারল্যান্ড সরকারের সাধুবাদ জানাচ্ছি এবং এর ফলে করোনার যে সংক্রমণটা ওটা কিছুটা হলো কমে আসবে। কোভিড-19 ভ্যাকসিন চলে এসেছে। আশা করি 2021-এ আমরা আনন্দময় জীবনযাপন কাটাতে পারবো, সবাইকে নিয়ে ভালো থাকবো। এদিকে আয়ারল্যান্ডের ভ্যাকসিন রোলআউট টাস্ক ফোর্সের চেয়ারম্যান অধ্যাপক ব্রায়ান ম্যাকক্রাইট জানিয়েছেন আগামী ফেব্রুয়ারির মধ্যে দেশের সমস্ত নার্সিংহোমেও শুরু হবে টিকাদান কর্মসূচি। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। করোনার কারণে প্রায় 4 মাস পিছিয়ে আগামী বছরের জুনে এসএসসি ও জুলাইয়ে হতে পারে এইচএসসি পরীক্ষা। এবছরের উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশে আসছে অধ্যাদেশ। কোভিডের চেয়েও বড় মহামারী আসছে, সতর্কতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার। ভারতেও শনাক্ত নতুন ধরনের করোনা, বেকায়দায় গোটা ইউরোপ। ভ্যাকসিন নিলেন কামালা হ্যারিস। এই ছিল প্রবাসের সময়, সঙ্গেই থাকুন সময়।